নাস্তার পর্ব শেষের পথেই নাহার জানিয়ে দিলেন আজ শুভাকে নিয়ে মার্কেটে যাবেন তিনি। সেহেরও সাথে যাবে দুজনের। মূলত শুভার বিয়ের শাড়ি আর গয়না কেনার জন্যই নিয়ে যাবেন ওদেরকে। তাই নাস্তার পর ওদের দুজনকে তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে বললেন। গৃহপরিচারিকার সাথে হাত লাগিয়ে টেবিল গুছিয়ে ফেলল সব মেয়েরা। সেহের ইতিমধ্যে শুভাকে তাড়া দিল রেডি হতে যাওয়ার জন্য। বাকি যতটুকু কাজও একাই দেখে রেডি হয়ে নিবে। শুভাও দেখল বেশি কাজ আর বাকি নেই, তাই দোতলার দিকে পা বাড়াল ও। সিঁড়ি বেয়ে ওঠার সময় নিজের খেয়ালেই মগ্ন ছিল শুভা। তাই দোতলার প্রথম ঘরের দরজাটা যে খুলে গেল সেটা ও খেয়াল করেনি। হঠাৎ কারো হ্যাচকা টানে শুভা টালমাটাল হয়ে ছিটকে পড়ে। যতক্ষণে ও নিজেকে সামলে নেয় ততক্ষণে পেছনে দরজা বন্ধ হওয়ার আওয়াজ কানে বাঁধে ওর। অতি চেনা সোঘ্রাণে মুহূর্তেই শুভার বুক ধক করে ওঠে। বুঝে যায় কার বুকে আছড়ে পড়েছে ও। এদিকে শুভাকে নিজের বুকের মাঝে আটকে নিয়ে দরজা লাগিয়ে দেয় দুর্জয়। এই প্রথমবার শুভা রুমে আসার পর সশব্দেই দরজা আটকালো ও, নয়তো আগে সবসময়ে ভিড়িয়ে রাখত। এখন এক রুমে একসাথে থাকার পূর্ণ অধিকার আছে ওদের, তাই সেই অধিকারেরই পূর্ণ প্রয়োগ করল ও। তবে বউ যে তার ভীষণভাবে ভড়কেছে সেটা বুঝতে সময় লাগল না। শুভাকে আরেকটু নাড়িয়ে দিতে নিজের মাথা ঝুঁকিয়ে ওর কানের কাছে ঠোঁট নিয়ে আসে দুর্জয়। বলেছিলাম না, আমারও সময় আসবে। এখন কোথায় পালাবি বল? শুভার শতা কেঁপে উঠল পুরোদমে। এভাবে বারবার লজ্জায় পড়তে হবে জানলে আজ সকালে ঘুম থেকেই উঠত না ও। মানুষটা ওর সামনে নির্লজ্জ, এটা শুভা আগে থেকেই জানে, তবে এখন যে নির্লজ্জ হওয়ার হালাল লাইসেন্স পেয়ে গিয়েছে এবং সেটার প্রয়োগ করতে যে এক মুহূর্ত দ্বিধা বোধ করছে না, সেটা বুঝতে শুভার একটুও সময় লাগল না। মেয়ে পড়ে শুভা মিশে যেতে চায় দুর্জয়ের বুকে। কোনোভাবেই চোখ উঠিয়ে ওপরে তাকাতে রাজি না সে। তবে ও রাজি না থাকলে কি হবে, ওর প্রণয় পুরুষের ভালোবাসার আবদারের সামনে ওর চলে নাকি কখনো? এখানেও ঠিক তাই হল। মুখ না ওঠানোর প্রতিজ্ঞা টিকল না এক মুহূর্ত। ঠিকই দুর্জয়ের আঙ্গুলের ছোঁয়া ওর চিবুকে পড়তেই শুভার ওপরে তাকাতে হল। লাজে ভরা নয়নজোড়া বেঁধে পড়ল দুইটি আফিম মেশানো আইরিশে। শুভার দেহ কেঁপে ওঠে আরেক দফা। সর্বশক্তি এক করে জড়ানো কণ্ঠে গুটি কয়েক শব্দ উচ্চারণ করতে পারল ও। এভাবে টেনে আনার মানে কি? ককেও দেখে ফেললে। টুপ করে পুরু ঠোঁটের গভীর আদরে শুভা হকচকিয়ে থেমে যায়। দুর্জয় বাঁকা হেসে উত্তর দেয়, দেখে ফেললে কি হবে? নিজেদের রুমে নিজেরা এসেছি, এতে কার কি বলার আছে? কিন্তু এটা তো আমার রুম না। শব্দটা উচ্চারণ করার আগেই আটকে যায় শুভা। গভীর এক উপলব্ধি ঘিরে ধরে ওকে। দুর্জয় একদম ভুল কিছুই বলেনি। এটা আসলেই এখন থেকে ওদের দুজনেরই রুম। এক নতুন কপতির রুম। শুভা লাল কপল জোড়া নিয়ে লাজুক স্বরে বলে, পুরোপুরি আমাদের রুম হতে আরও কিছুদিন সময় আছে। হাসি এবার ছড়িয়ে পড়ে দুর্জয়ের ঠোঁট জোড়ায়। শুভাকে আরো গভীর আলিঙ্গনে বেঁধে ওর কপালে দীর্ঘ একটি চুমু দিয়ে বলে, সেই দিনটার অপেক্ষাই তো করছি। হেসে ফেলে শুভাও।
এবার কিছুটা জড়তা কাটিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টায় বলে, আচ্ছা, এখন আসলেই ছাড়ো। মা বলেছেন রেডি হতে। যাই তাড়াতাড়ি। হমম যাবি, তবে তার আগে আমার সাথে আয়। বলেই শুভাকে নিজের বাঁধন থেকে মুক্ত করে ওর হাত আগলে ধরল দুর্জয়। শুভাকে নিয়ে নিজের স্টাডি টেবিলের কাছে গেল। ড্রয়ার থেকে একটা চেক বই বের করে সেটার একটা পাতায় কিছু লিখল। শুভা পেছনে থেকে ভ্রুজোড়া কুঁচকে দেখল সব, কিন্তু কিছুই মাথার ভেতরে ঢুকল না। এরই মধ্যে ঘুরে দাঁড়ায় দুর্জয়, শুভার সামনে তুলে ধরে চেকটা। শুভা হতভম্বের ন্যায় তাকিয়ে প্রশ্ন করে, এটা কি? তোর দেন মোহর। শুভা এবার বড় বড় চোখ করে চেকটা ভালো মতন পড়ে। গোটা গোটা অক্ষরে 25 লক্ষ টাকার মূল্যটা দেখে ও পুরাই পাথর হয়ে যায়। আমি এত টাকা দিয়ে করব কি? সেটা তো আমি জানি না। তোর টাকা, তুই যা ইচ্ছা তাই কর। মানে? দুর্জয় এবার শুভার হাত উপরে উঠিয়ে নিজেই চেকটা ওকে ধরিয়ে দেয়। এটা একজন স্ত্রী হিসেবে তোর অধিকার, আর স্বামী হয়ে আমার দায়িত্ব। সংসার জীবনের শুরু থেকে নিজ নিজ দায়িত্ব ঠিক সময় পালন করলে কখনোই আমাদের মাঝে তিক্ততা সৃষ্টি হবে না। আর এটা পরিশোধ না করলে তো। বলেই আবার চমকে ওঠা শুভার কোমর জাপটে ধরে নিজের কাছে টেনে আনে দুর্জয়, মুখটা নামিয়ে ঠিক শুভার চেহারা বরাবর। নাকের সাথে নাক স্পর্শ করে ফিসফিসিয়ে বলে, এটা পরিশোধ না করলে তো তোকে হালালভাবে উপভোগ করতে পারছি না। তাই নিজের আদরের মাঝে আসা সব কাটা ক্লিয়ার করলাম। কিছুক্ষণের জন্য যাও স্বাভাবিক হয়েছিল, এখন তাও শুভার মিশে গেল কোথায় যেন। কপল জোড়ার সাথে পুরো মুখ জুড়ে নেমে আসলো লজ্জার নেকাব। এই নির্লজ্জ মানুষটাকে ও কিভাবে সামলাবে তাই তো ঠাওর করতে পারছে না। এরই মাঝে সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে শুভার শরীরে চঞ্চলতা ফিরে আসে। নতুন এক বাহানা খুঁজে পায় এই লাজের সাগর থেকে তীরে ফেরার। আমাকে আপু খুঁজতে পারে। এখন যাই। স্মিত হাসি চড়ায় দুর্জয় নিজের ঠোঁটে। শুভাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে আদুরে কণ্ঠে বলে, মার্কেটের সবচাইতে সুন্দর পোশাকটা যেন আমার বউয়ের গায়ে চড়ে। বিয়ের দিন এমনভাবে আমার সামনে আসবি শুভা যাতে এক মুহূর্তের জন্যেও আমার চোখ তোর থেকে না সরে। আমার বউ যেন পৃথিবীর সবচাইতে সুন্দর বউ লাগে সেই দিন। আমি চাই মানুষ সেই দিন আমার ভাগ্যকে ঈর্ষা করুক। সাথে সাথেই শুভা দুর্জয়ের ঠোঁটে হাত দিয়ে ওকে থামায়। পাগল তুমি? কি সব বলছ? ঈর্ষা করলে মানুষ নজর লাগিয়ে ফেলবে তো। প্লিজ এইসব কথা আর বলবা না। দুর্জয় শুভার হাতটা সরিয়ে অভিমানী স্বরে বলে ওঠে। এরকম বেরসিকদের মতন থামালে একবার কেন বারবার বলবো? শুভা অবাক হয়ে বলে, মানে কি? মানে জানিস না? না। আর কথা বলার সুযোগ পায় না শুভা। কারণ ততক্ষণে ওর ওষ্ঠজোড়া দুর্জয়ের ঠোঁটের দখলে। কোনো আভাস ছাড়াই মুহূর্তের মাঝে সেই স্পর্শে গভীরতা টেনে নিয়ে আসে দুর্জয়, আর শুভা যেন মিলে মিশে একাকার হয়ে যায় ওর প্রেমিক পুরুষের আকুল নিবেদনে। যখন দুর্জয় নিজের অধর আলগা করে তখনও শুভার ঘোর কাটে না। চোখ দুটো বন্ধ করে ঘন শ্বাস ফেলেও। তখনই কর্ণকুহুরে বাজে দুর্জয়ের আফিম মেশানো কণ্ঠ। আমার কোনো কথা ভালো না লাগলে
ঠিক এভাবে থামিয়ে দিবি, নয়তো আমি থামব না। এখন যে রেডি হয়ে শপিং এ যা, সবাই অপেক্ষা করছে। কোমরের থেকে হাতের স্পর্শ সরতেই শুভা দৌড় লাগায়, যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তবে ওর চোখে মুখের তৃপ্তি নজর এড়ায় না দুর্জয়ের। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসে ও। মনটা প্রশান্তিতে ভরে ওঠে, পরিপূর্ণ লাগে নিজেকে। মার্কেটে যে দুর্জয়ের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল শুভার। ওকে সবচাইতে সুন্দর বউ হিসেবে দেখতে চায় ওর স্বামী। বিশাল এক দায়িত্ব ঘাড়ে চেপেছে এখন, কারণ স্বামীর আবদার তো রাখতেই হবে, সেটা যেভাবেই হোক। এই কারণে খুব বেছে বেছে শুভা নিজের জন্য শাড়ি দেখছে, কিন্তু একটাও মন মতন হচ্ছে না। নাহার 2টা শাড়ি দেখালো, সেহের কয়েকটা ভারী কাজের লেহেঙ্গা আনলো সামনে, কিন্তু কোনোটাই শুভার মন কাড়ছিল না। যখন অসহায়ত্বের সীমা ছাড়িয়ে গেল তখন হঠাৎ উল্টো পাশের শোরুমের একটি ম্যানিকিনে পরানো একটা লেহেঙ্গায় চোখ আটকাল ওর। মুহূর্তেই মনটা ছুটে গেল শুভার সেই দিকে। দুর্জয়ের এই রংটা ভীষণ পছন্দ, ও জানে। তার ওপর পুরো কাপড়ের কারুকাজটা ভীষণ নিখুঁত। এক দেখাতেই সেটা পছন্দ হলো শুভার। সেহেরকে পাশ থেকে ডেকে লেহেঙ্গাটার দিকে ইশারা করে দেখালো। সেহের ভালো করে পর্যবেক্ষণ করে তৃপ্তি ভরা চোখে প্রশ্ন করল, তোর পছন্দ হয়েছে? মাথা নেড়ে নীরব সম্মতি জানায় শুভা। ব্যাস, আর কিছু বলতে হয় না ওকে। বাকিটুকু সেহেরি নাহারের সাথে কথা বলে করে ফেলে। কিছুক্ষণ পরেই সেই লেহেঙ্গার ফ্রেশ পিস ধরা দেয় শুভার হাতে। বিল পে করে সাদর আনন্দে বের হয়ে আসে দোকান থেকে, কাঙ্ক্ষিত পোশাকটি নিয়ে। মনে মনে স্থির করে কোনোভাবেই রিসেপশনের দিনের আগে এটা দুর্জয়কে দেখাবে না ও। সেই দিন এটা ওর সামনে পড়ে বউ সেজে চমকে দিবে ওকে। আচ্ছা, মানুষটা চমকাবে তো। শপিং শেষ করে ফিরতে ফিরতে প্রায় বিকেল 4টা পার হয়ে গেল ওদের। এসেই দেখা গেল রাদিয়ার বিয়ে উপলক্ষে শহরের বাইরে থেকে আসা আত্মীয়দের ঢল নেমেছে। ঘর ভর্তি মানুষে বিয়ে বাড়ির আমেজ জমে উঠল পুরোদমে। এদিকে ইতিমধ্যেই বড়দের মাঝে শুভাকে দেখার হিড়িক পড়ে গিয়েছে। ঘরের বড় বউ বলে কথা, ওকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ শুভাকে দেখে ওর সুন্দরতার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, তো কেউ কেউ করছে কটূক্তি, যে কেন বউ তুলে আনার আগেই সে এখানে আছে। বেচারি শুভা এসবে ভরকে গিয়েছে ভীষণ। মাথায় ওড়না টেনে ঢের অস্বস্তি নিয়ে চুপচাপ বসে আছে। স্বাভাবিক চঞ্চলতা উধাও এক নিমিষেই। ওর করুণ অবস্থা বুঝতে নাহারের কষ্ট হল না। এই ঘরের বড় বউ তিনি নিজেও, তাই এই সবকিছুর অভিজ্ঞতা আছে। নিজে যেই আগুনে পুড়েছিলেন, সেটাতে এই বাচ্চা মেয়েটাকে পড়তে দিতে চান না বলেই রাদিয়া আর দিশাকে বললেন শুভাকে নিয়ে চলে যেতে বড়দের মাঝ থেকে। শুভা তখন ভেসে গেল শাশুড়ির প্রতি কৃতজ্ঞতায়। ড্রয়িং রুম থেকে উঠে যেন হাফ ছেড়ে বাঁচল ও। রাদিয়াদের বাকি মেয়ে কাজিনদের নিয়ে ওরা সবাই দোতলায় রাদিয়ার রুমে যেয়ে বসল। আগে থেকেই বোধহয় কথা হচ্ছিল, শুভা শুনতে পেল মাঝ থেকে। দিশাদের এক খালাতো বোন বলল, আপু, যেটা বলছিলাম, তোমার ব্রাইডাল শাওয়ার আর ব্যাচেলার পার্টি না হলে কিন্তু চলবেই না। আমরা ছোট করে হলেও সব বোনরা মিলে করতে চাই। ওর কথায় বাকিরাও সাড়া দিল। রাদিয়া একটু সময় নিয়ে জবাব দিল, হমম, করা যায়।
আমারও ভালোই লাগবে। তবে করবি কবে? কাল মেহেদি, পরশু হলুদ আর তার পরের দিন রিসেপশন। সব ডেটস তো ফুল। আজকে রাতে করি? আজকে রাতে? এত তাড়াতাড়ি সব আয়োজন হবে? রাদিয়ার শঙ্কায় দিশা উচ্ছ্বাসিত উত্তর দিল। আরে আপু, তুমি ওসব নিয়ে চিন্তা করিও না। সব বন্দোবস্ত হয়ে যাবে। তাহলে গাইজ, আজকে রাতে আমাদের মেয়েদের জমজমাট পার্টি হবে। সবাই তৈরি থেক। শুভা চুপচাপ সব শুনছিল। ভীষণ মজা লাগলো ওর বিষয়টা। এই রুমে বসা মেহমানদের মাঝে দুইজনকে ছাড়া বাকিদের আগে থেকেই চিনেও। যেই দুজন নতুন তারা হলো ইরা আর সুরা, দুর্জয়ের মেঝো খালার মেয়ে। এদের সাথে আগে কখনো পরিচয় হয়নি ওর। সবার হৈহুল্লোড়ের মাঝেই ইরা এসে বসল শুভার পাশে। বয়সে রাদিয়ার সমান ইরা, শুভার চিবুক আলতোভাবে ধরে আদুরে গলায় বলল, তোমাকে দেখার খুব শখ ছিল শুভা। আমাদের দুর্জয় ভাইয়ার পছন্দ, আনকোরা হবে আগেই জানতাম। সত্যি তুমি অনেক সুন্দর মাশাল্লাহ। শুভা স্পষ্টতই লজ্জা পায়। মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানায় ইরাকে। তখনই পাশ থেকে সুরা আর জাহান, দুর্জয়ের ফুফাত বোন এসে ঘিরে বসে শুভাকে। শুভার কনুইতে নিজের হাত গুজে প্রশ্ন ছোড়ে, কিন্তু শুভা, আমাদের তো কৌতূহলের শেষ নেই বুঝলে। আমরা অধীর আগ্রহে বসে আছি, কখন তোমাকে একটু একলা পাব। কিছু প্রশ্ন করব, এবং সত্যটা জানব। শুভা ভ্রু জোড়া কুঁচকে গম্ভীরতার সাথে প্রশ্ন করে। কি প্রশ্ন আপু? সেটা বলবো, কিন্তু আগে বলো, তুমি সব ঠিক ঠিক উত্তর দিবা। বুকটা কিঞ্চিত ধক করে ওঠে শুভার। কি না কি প্রশ্ন করবে, শেষে না ওর লজ্জায় 12টা বাজে। কি ভাবতে বসলা শুভা? সঠিক উত্তর দিবে তো? শুভা নিজের চিন্তা থেকে ছিটকে বের হয়ে কোনো মতে বলে, জজি আপু। গুড গার্ল। এবার ঝটপট বলো তো দেখি আমাদের দুর্জয় ভাইয়াকে এরকম পাগল প্রেমিক বানালে কিভাবে? সুরা প্রশ্নটা খুব ভাব নিয়ে করলেও, বাকিরা হাসিতে লুটোপুটি খেতে শুরু করল। এদিকে শুভা যেটা সন্দেহ করেছিল, সেটাই হল, ওর ইজ্জতের কাস্টার্ড, ফালুদা সব হবে এখন। ওদিকে সুরা তাড়া দেয়, বলো বলো শুভা। কি বলবো আপু? কিভাবে ভাইয়া তোমার প্রেমে পড়ল? জানি না আপু। শুভার উত্তরে সাথে সাথে হৈ হৈ করে উঠল সবাই। না না, এই উত্তর তো মানা যাবে না। আমরা শুনেছি কিভাবে পুরো পরিবারের সবার সামনে সবার সাথে ফাইট করে ভাইয়া তোমাকে নিজের করে নিয়েছে। আমাদের গুরু গম্ভীর, শান্ত দুর্জয় ভাই এভাবে অশান্ত হয়েছে তোমাকে পাওয়ার জন্য, তাতে বুঝাই যায়, তুখোর প্রেমে পড়েছে সে। এখন আমরা সেই প্রেমের গল্পটাই জানতে চাই। এবং তোমাকে সেটা বলতেই হবে। শুভার এই যাত্রায় মনে হচ্ছিল ধরনী দ্বিধা হলে ও ঢুকে যেত ওর মাঝে। এই রুমে বসা সবাই ওর বয়সে বড় কিন্তু সম্পর্কে ছোট। নানাবাড়ি দাদাবাড়ি উভয় পক্ষেই দুর্জয় প্রথম সন্তান। তাই এরা সবাই সম্পর্কে শুভার ননদ হয়। এখন এদের সামনে এদেরই বড় ভাইয়ের প্রেম কাহিনী কিভাবে বলে ও? দিশা এই সময়ে শুভার হয়ে বলে উঠল, আচ্ছা তোমরা আমার ছোট্ট ভাবিটাকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলছ কেন বলো তো? দেখো গোলাপি গালগুলো কেমন লাল তসতসে হয়ে গিয়েছে। সুরা দিশার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আচ্ছা, আমাদের ছোট্ট বড় ভাবিকে বেশি জ্বালাবো না। শুধু এটা বলো শুভা, ভাইয়া তোমাকে প্রপোজ করেছিল কিভাবে?
প্রশ্নটা কানে যেতেই শুভার মন মস্তিষ্ক উড়ে যায় অতীতে সেই বান্দরবন ক্যান্টনমেন্টের বদ্ধ কামরায়। দুর্জয় আর ওর মাঝের সেই উষ্ণ মুহূর্তের অনুভূতিগুলো কড়া নাড়তেই পুরো শরীর শিরশিরিয়ে ওঠে ওর। এই শুভা, এরকম মিউট থাকলে হবে না তো। আচ্ছা এটা বলো আগে, ভাইয়া প্রপোজ করেছিল কোথায় তোমাকে? বান্দরবানে। দিশা আর রাদিয়া একসাথে চেঁচিয়ে ওঠে। তখন থেকে তোদের রিলেশন? শুভা রক্তিম মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ে। এবার জাহান একটু ঘেঁষে বসে শুভার। ভাইয়া কি খুব রোমান্টিক শুভা? অনেক আদর টাদর করে তাই না? মানে শুনলাম একটা মিনি সাইজের বাসর রাতও হয়েছে তোমাদের। তা কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে বলো তো? রুমের বাকিদের খিলখিল হাসির মাঝেই শুভা উঠে দাঁড়ায়। ওর কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। আপু, আমি একটু হাত মুখ ধুয়ে আসি বলেই দৌড় লাগায় শুভা। ততক্ষণে পেছনে খিলখিলানো হাসিটা অট্টহাসিতে রূপান্তরিত হয়েছে। এতে শুভার লজ্জা আরও গভীর হয়। দিকবিদিক ভুলে দৌড় লাগায় নিজের রুমের দিকে। এখন রুমের দরজাটা বন্ধ করলেই যেন শান্তি। ধরণীতে সন্ধ্যা ছুতেই চৌধুরী নিবাস জ্বলজ্বল করে ওঠে কৃত্রিম আলোকসজ্জায়। শুভা রুমে যাওয়ার 10 মিনিটের মাঝেই মাগরিবের আজান দিয়ে দেয়। ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নেয় ও। তারপর পরিপাটি হয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে সবাইকে পেলেও কাঙ্ক্ষিত মানুষটি ওর চোখে ধরা দেয় না। শুভা খেয়াল করে মার্কেট থেকে ফেরা অবধি এই পর্যন্ত দুর্জয়ের দেখা মেলেনি। গেল কোথায় মানুষটা? একটা সাইডে এসে শুভা মোবাইলের লক খোলে। ডায়াল লিস্ট থেকে যেই না কল করতে যাবে অমনি দুর্জয়ের নাম ভেসে ওঠে টাচ স্ক্রিনে। মুহূর্তেই মিষ্টি একটা হাসি ফুটে শুভার ঠোঁট জুড়ে। তাড়াতাড়ি কল পিক করে উত্তেজিত স্বরে বলে ও, আসসালামু আলাইকুম, আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম, তার মধ্যে তুমি কল দিলা। প্রতিউত্তরে কিছু বলল না দুর্জয়, শুধু ঠোঁটে হাসি ছড়াল। এরপর নিজেই প্রশ্ন ছুড়ল, বাসায় কখন এসেছিস? বিকালে। তুমি কই গিয়েছ? কিছু ইনভিটেশন বাকি ছিল। অফিসিয়াল ডেলিগেটসদের ওখানেই এসেছি। হমম। কখন ফিরবা? কেন? মিস করছিস? শুভা মুহূর্তেই লাল হয়ে ওঠে। তড়িঘড়ি করে বলে, তাড়াতাড়ি ফিরে আইসো। রাখি। আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দেয়। হাঁসফাঁস করে উঠে মুহূর্তেই। সবাই ওকে এত লজ্জা দেয় কেন? নাকি ও নিজেই বেশি লজ্জা পায়? রাতে খাওয়া দাওয়া শেষ করে বড়রা গল্পে বসল হলরুমে। রাদিয়ার ব্রাইডাল শাওয়ারের আয়োজন করা হয়েছে ছাদে। সেটা শুরু হবে মধ্যরাতে। নাহার আর রুবিকে সব জানিয়ে মেয়েরা আগেই ওপরে চলে গিয়েছে সাজতেন। ঘড়ির কাঁটা যখন 12টায় যে থামে তখনই দিশা সবাইকে মোবাইলে মেসেজ করে ছাদে চলে আসতে বলে। শুভার ওপরে আসে সবার আগে। এসেই ওর চোখ প্রথমে পড়ে দুর্জয়ের ওপর। আগেই শুনেছিল দিশা তার 2 বড় ভাইয়ের কাছে এই আয়োজনটা করে দেওয়ার আবদার জানিয়েছে। সেই সূত্রেই দুর্জয় কিছু লোক দিয়ে ছাদের ডেকোরেশনের কাজ করাচ্ছে। মানুষটাকে সামনে দেখে চোখে শান্তি বিরাজ করল শুভার। আজকে সকালের পর একদমই সময় কাটানো হয়নি একসাথে। বিয়ের মাত্র একদিন হয়েছে, এত দূরত্ব তো ঠিক না। শুভা আস্তে আস্তে পা টিপে এগিয়ে যায় সামনে। ওর কদম জোড়া থামে ঠিক দুর্জয়ের পাশ ঘেঁষে। দুর্জয় ফিরে তাকিয়ে নিজের স্ত্রীকে দেখে নরম এক হাসি দিয়ে ওর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। ছোট করে একটা স্টেজ সাজানো হয়েছে, সেটার দিকে ইশারা করে বলে,
কেমন হয়েছে স্টেজটা? শুভা মুগ্ধ চোখে দেখে। অনেক সুন্দর। ইনফ্যাক্ট এত কম সময়ে এত কিছু করেছ, তাও এত সুন্দরভাবে, আমার বিশ্বাসই হচ্ছে না। আফসোস নিজের স্বামীকে এখনো চিনতে পারলি না তুই শুভা। হি ক্যান ডু ম্যাজিক। কানের কাছে ঝুঁকে আসা শব্দগুলো শুভাকে শিরশিরে অনুভূতি দেয়। ঠোঁট কামড়ে হেসে ফেলে ও। ততক্ষণে ছাদের কাজ শেষ হলে ডেকোরেশনের লোকজন চলে যায় এবং তার এক মুহূর্ত পরেই দিশা, জাহান আর সুরা চলে আসে ছাদে। ওদের দেখে বিকালের কথাগুলো মনে পড়ে যায় শুভার। তখন তো কোনো মতে পালিয়ে বেঁচেছিল, এখন দুর্জয়কে এমনভাবে ওর হাত ধরে থাকতে দেখলেই আবার ওরা শুভাকে খেপানোর সুযোগ পেয়ে যাবে। এই ৭-৫ চিন্তা করে শুভা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। অপরদিকে দুর্জয়ের হাতে টান পড়তেই ও ফিরে তাকা শুভার দিকে। কি সমস্যা? হাত ছাড়ো। কেন? কেন মানে? দেখছ না সবাই আসছে? এভাবে আমাদের দেখলে। কথার খেই হারাতে শুভার একটুও সময় লাগল না। ক্ষণিকের জন্য নিজের হাতটা আলগা অনুভব করলেও মুহূর্তেই গোটা শরীরটা ওর পেঁচিয়ে গেল এক শক্তপোক্ত বাহু বন্ধনে। নিজের কোমরে দুর্জয়ের বলিষ্ঠ হাতের চাপ পেয়ে শুভা চমকে ওঠে। আছড়ে পড়া নিজের হাতটা দুর্জয়ের বুক থেকে দ্রুত সরায়। বিরক্তির ভঙ্গিতে প্রশ্ন ছড়ে। কি করছোটা কি? উত্তর আসে সাথে সাথেই। যেখানে আগে নিজের ভালোবাসাকে সবার সামনে আগলে রাখতে ভয় পাইনি, সেখানে এখন তো তুই আমার স্ত্রী। এখন কিসের জন্য টেনশন করব? শুভা মুহূর্তেই দমে যায়। জানে, এই মানুষটার সাথে তর্কে জেতা ওর পক্ষে সম্ভব না। কিন্তু এই দুষ্টু ব্যক্তি এটাই বোঝে না যে ওর পিঠ পিছে বাকিরা কিভাবে শুভাকে খেপায়। দুর্জয় শুভার এই খুনসুটির মাঝেই ছাদ ভরে যায় মানুষে। যেহেতু প্রোগ্রামটা খুব বড় করে হচ্ছে না এবং তেমন মেয়েকেন্দ্রিক জিনিসপত্রের আয়োজন হয়নি, তাই রাদিয়া ওর ছেলে কাজিনদেরকেও থাকতে বলল। মজাই যখন করবে, সবাই একসাথেই করুক। শীতের রাত, খোলা ছাদে ভীষণ ঠান্ডা পড়েছে। তবুও গান ছেড়ে পুরো দমে মজা করাই তেমন শীত অনুভব হচ্ছে না কারো। তবে শুভার বিষয়টা এখানে একবারেই আলাদা। দুর্জয় ছাদের একপাশে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। শুভা এখনো ওর বাহু বন্ধনেই জড়ানো। বেচারিকে এক মুহূর্তের জন্যও নড়তে দিচ্ছে না। সবাই এসে ওদের সাথে কথা বলে যাচ্ছে, তবে দুর্জয় নিজেও কোথাও পা বাড়াচ্ছে না। একবার তসুরা এসে শুভাকে নিয়েও যেতে চাইল। সেটাতেও দুর্জয়, তুই যা, ও আসছে এখনই বলে মেয়েটাকে ভাগিয়ে দিল। শুভা এতে এখন বেশ বিরক্ত। লোকটা ওকে মজা করতে দিচ্ছে না কেন? প্রেয়সীর মুখে অন্ধকার দেখতে পেয়ে নরম সুরে প্রশ্ন ছুড়ে দুর্জয়। কি হয়েছে? শুভা আর দেরি করে না নিজের রাগ ব্যক্ত করতে। আমাকে সবার মাঝে যেতে দিচ্ছ না কেন? সবাই কত মজা করছে দেখ। তুইও ওদের সাথে মজা করতে চাস? ওদের শব্দটায় জোরটা শুভা ঢের বুঝেছে। নিজের চোখ উঠিয়ে স্বামীর দিকে আদুরে দৃষ্টিতে তাকাল। তোমাকে সহ সবার সাথে মজা করতে চাই, কিন্তু আমার যে তোকে নিয়ে সবার কাছে যেতে ইচ্ছা করছে না। শুভা অবাক হয়। ওমা, কেন? ঝুঁকে আসে দুর্জয় শুভার কানের কাছে। একই সাথে কোমরে গভীর চাপ প্রয়োগ করে মেয়েটাকে নিজের আরও কাছে টেনে আনে। কারণ আমার ইচ্ছে করছে তোকে নিয়ে একা মজা করতে। সেই মজা যেটা বিয়ের দ্বিতীয় রাতে শুধু স্বামী স্ত্রী নিজেদের মাঝে ভাগাভাগি করে। ধোঁয়াশা সকাল, কুয়াশায় ঢাকা চারিপাশ। তার মাঝ দিয়ে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির কলতান। এত শান্ত,
স্নিগ্ধ এক পরিবেশেও ধরফরিয়ে বিছানা ছেড়ে ওঠে শুভা। বেড সাইড টেবিলে রাখা ঘড়ি থেকে সময় জেনেই ত্বরিত গতিতে খাট ছাড়ে। ইতমধ্যেই চিন্তা তিনটি রেখা কপালে ভাঁজে দেখা দিয়েছে। মনটা উসখুস করছে প্রচণ্ড। কোনোভাবে নিজেকে ফ্রেশ করে শুভা রুম থেকে বের হয়। সকাল 6:30 বাজে। এমনি সময় এত তাড়াতাড়ি কেউ না উঠলেও বিয়ে বাড়ির আমেজে মোটামুটি অনেকেই জেগে গিয়েছে। তার ওপর গত রাতে ছাদে যা হলো, তাতে ঘুম আসবে কার? সেহেরের রুমের সামনে যেতেই নাহার আর রুবিকে বের হতে দেখল শুভা। দ্রুত ওদের কাছে এসে দাঁড়াল। নিজেরা কথা বলছিলেন বলে দুই পৌরা শুভাকে দেখননি প্রথমে। শুভার আচমকা প্রশ্নে চমকে ওর দিকে তাকান দুজন। মা, চাচিমা, আপু কেমন আছে এখন? নাহার নিজের ছেলের বউয়ের চিন্তিত আদল দেখে মৃদু হাসলেন। দেখে আসলাম মাত্র, ঠিক আছে ও। ঘুমাচ্ছে এখন। শুভা মাথা নোয়ালেও মন থেকে সন্তুষ্ট হল না। ব্যাকুল হয়ে যাচ্ছে বোনকে দেখতে। আবার মাথা ওঠায় ও। কাতর স্বরে বলে, আমি যে একটু দেখে আসি। যাবি? আচ্ছা যা। তবে ঘুম ভাঙিয়ে দিস না। আর আধা ঘন্টা পরে ডক্টর আসবে। ততক্ষণ মেয়েটা ঘুমাক। শুভা মাথা হ্যাঁসূচক নেড়ে দ্রুত রুমে ভেতর পা বাড়ায়। শীতের সকালে এমনই রোদের আনাগোনা কম। তার ওপর রুমের পর্দাগুলো ভালো করে টেনে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোটামুটি রুম এখন তিমিরে ডোবা। চোখ সয়ে আসতে একটু সময় নিল শুভার। রেদোয়ানকে দেখতে পেল খাটের এক কোণে বসা। সেহেরের মাথায় অনবরত হাত বোলাচ্ছে। শুভা ধীর পায়ে এগিয়ে গেল। ভাইয়া? ফিসফিসানো ডাকটা কানে পড়তেই তাকায় রেদোয়ান। ঘরে অন্ধকার থাকলেও এত নিকটে নিজের দুলাভাইয়ের মুখ ঠিকই দেখতে পারছে শুভা। মুষরে যাওয়া আদলটা দেখে ভীষণ মায়া হয় ওর। সেহেরকে ভীষণ ভালোবাসে রেদোয়ান, এটা জানে শুভা। নিজে যে আস্তে করে বসে পাশে। খুব ধীর শব্দে প্রশ্ন করে, আপুর কি অবস্থা? আগের থেকে ভালো। ভাইয়া, তুমি একটু রেস্ট নাও এখন। আমি থাকি আপুর কাছে। না, আমি ঠিক আছি। ডাক্তার আসুক, একবার ওকে দেখে যাক, তারপর রেস্ট নিব। শুভা মুগ্ধ নয়নে বোন জামাইকে দেখে আর কিছু বলে না। মানুষটা যে সেহেরের পাশ থেকে সরবে না এটা জানা আছে ওর। গতকাল রাতের দৃশ্যপট ভেসে ওঠে শুভার চোখের সামনে। এত সুন্দর আয়োজনে সাজানো রাদিয়ার ব্রাইডাল শাওয়ারের অনুষ্ঠান মুহূর্তেই নিভে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়। শুভার মনে পড়ে ও তখনও দুর্জয়ের সাথে রেলিংয়ের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। মাঝে আসল। হঠাৎ ছাদের একপাশে ঝনঝন করে কিছু পড়ার শব্দে দুজনেরই মনোযোগ নিবন্ধ হল সেদিকে। কি হলো ওখানে? চল দেখি। বলেই শুভাকে নিয়ে দুর্জয় আগায়। ততক্ষণে বাকিরাও ছাদের সব দিক থেকে এসে জড়ো হচ্ছে। ভিড় ঠেলে সামনে যেতেই শুভা আতকে ওঠে। আপু! সেহেরকে মাটিতে পড়ে থাকতে দেখে শুভা হুড়মুড়িয়ে ওর পাশে বসে পড়ে। ততক্ষণে সেহেরকে আগলে ধরেছে রেদোয়ান। সেহেরের চোখ বন্ধ, মৃদু গঙ্গানির আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যথা। শুভা ব্যস্ত হাতে সামনে এগোয়। আপু, কই ব্যথা পেয়েছ? আমাকে বলো। পপায়। দিশা তখন সেহেরের কোমরের কাছে বসা ছিল। সেহের পায়ের কথা বলতেই ও ঘুরে তাকাল। পরপরই আসলো ওর চাপা চিৎকার। মেঝো ভাইয়া, ভাবির পায়ে কাচ ঢুকেছে। রেদোয়ান ছটফটিয়ে ওঠে ততক্ষণাৎ, সেহেরের পায়ের কাছে আসতে চায়, কিন্তু ওর কাঁধে হাত রেখে থামিয়ে দেয় দুর্জয়। আমি দেখছি। তুই সেহেরের কাছে থাক।
বলেই সেহেরের পায়ের কাছে চলে যায় দুর্জয়। আশপাশে থাকা বাকিরা ততক্ষণে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফেলেছে। দুর্জয়ের এতে সুবিধা হল পায়ের ক্ষতটা দেখার। 3 জায়গায় কাচ বিঁধেছে, তবে ভাগ্য ভালো সবগুলাই ছোট। দুর্জয় ওর দুটো ছেলে কাজিনকে ওর রুম থেকে ফার্স্ট এইড বক্সটা আনতে বলল। দ্রুত ওটা নিয়ে আসার পর নিজেই দুর্জয় সেহেরের পা থেকে কাচ বের করে জায়গাটাকে ভালোভাবে স্যানিটাইজ করে ব্যান্ডেজ মুড়িয়ে দিল। আপাতত প্রাথমিকভাবে কাজ হয়েছে, তবে ডাক্তার দেখাতে হবে। রেদোয়ান, তুই সেহেরকে কোলে করে নিয়ে রুমে যা। আমি আয়মানকে জানিয়ে দিচ্ছি, উনি ভোরেই চলে আসবেন। রেদোয়ানের মাথা তখন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছিল। প্রিয়তমা স্ত্রীকে এভাবে নেতিয়ে পড়তে আজ পর্যন্ত দেখেনি ও। সেহেরকে নিয়েই এত মগ্ন ছিল যে বড় ভাই যা বলল রোবটের মতন শুধু সেটা পালন করল ও। সেহেরকে নিয়ে চলে যাওয়ার পর দুর্জয় রাদিয়াদের উদ্দেশ্যে প্রশ্ন করল, সেহের পড়ে গেল কিভাবে? রাদিয়া উদ্বিগ্ন হয়ে ভাইকে উত্তর দিল, জানি না ভাইয়া। সেহের ভাবির হাতে গ্লাসের ট্রে ছিল একটা, সেটাই রাখতে গিয়ে কি পড়ে গেল? গম্ভীর হয়ে যায় দুর্জয়ের মুখ। এদিকে শুভার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বোনটার কি হলো কিছুই বুঝতে পারছে। দুর্জয় একপাশ থেকে স্ত্রীকে আগলে ধরে সান্ত্বনা দেয়, টেনশন করিস না, কাজ বেশি ভেতরে যেতে পারেনি, একদিন রেস্ট নিলেই সেহের ঠিক হয়ে যাবে। সেই আশ্বাসটাই এখন শুভার শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই সকালে বোনের খাটের ওপর বসে সে এইসবই ভাবছিল যখন দরজায় টোকা পড়তেই সতর্ক হল। আপনাতেই দরজাটা খুলে গেল। দুর্জয়ের চেহারাটা দেখতে পায় শুভা। মুহূর্তেই অশান্ত মন শান্ত হয়ে যায়, মনোবল দৃঢ় হয়। দুর্জয় ভেতরে ঢুকে একজন মহিলাকে নিয়ে। শুভা তাকে চিনতে পারে না প্রথমে। দুজন কাছে আসতেই রেদোয়ান আর শুভার সাথে দুর্জয় ওনার পরিচয় করাই। ইনি হলেন নাসরিন। রাতে আয়মানকে সেহেরের ব্যাপারে জানানোর পর তিনি সাজেস্ট করলেন নাসরিনের কথা। ডক্টর শব্দটা শুনেই শুভা তড়িঘড়ি করে উঠে খাট ফাঁকা করে, চুপচাপ যে দাঁড়ায় দুর্জয়ের পাশে। ইতিমধ্যে একটা চেয়ার নিয়ে আসে রেদোয়ান। নাসরিন বসে প্রথমেই সেহেরের কপালে হাত দেন জ্বর আছে কি না দেখার জন্য। এতেই সেহেরের ঘুম ভেঙে যায়। সংক্ষেপে রেদোয়ান সেহেরকে ডাক্তারের ব্যাপারে জানায়। সেহের নিজেকে কিছুটা ঠিকঠাক করার পর নাসরিন ওর পায়ের ব্যান্ডেজটা খুলে ফেলেন। ভালোভাবে পর্যবেক্ষণ করে মাথা তুলেন তিনি। ক্ষতটা বেশি গভীর না, প্রাথমিক চিকিৎসা ভালোভাবেই দেওয়া হয়েছে। এটা একটু রেস্ট নিলেই আর হাঁটা চলা কম করলেই সেরে যাবে। কোনো ব্যথা আছে? সেহের মৃদু আওয়াজে বলে, একটু আছে, ওটা থাকবে। ক্ষতটা যেহেতু একদমই তাজা, আমি আবার ব্যান্ডেজ করিয়ে দিচ্ছি আর ওষুধ লিখে দিচ্ছি, ব্যথা কমে যাবে। বলে তিনি প্রেসক্রিপশন লিখতে বসলেন। লিখতে লিখতেই সেহেরকে প্রশ্ন করলেন তিনি, আচ্ছা আপনি পড়ে গিয়েছিলেন কিভাবে? হঠাৎ করেই মাথাটা ঘুরে উঠল ডক্টর। নিজের তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। কথাটা শোনার সাথে সাথেই কলম থেমে গেল ডক্টরের। কপাল জোড়ায় স্পষ্ট ভাঁজ দেখা দিল তার। আপনার মাথা ঘোরাচ্ছিল? জি। এরকম মাথা ঘোরানো কি অনুভব করেছেন? সেহের এবার সতর্ক চোখে রেদোয়ানের দিকে তাকায়। স্বামীর উৎসুক আদলে চেয়ে অপরাধীর ন্যায় বলে, আসলে গত 2-3 দিন থেকেই একটু খারাপ লাগছিল,
মাথা চক্কর দিচ্ছিল। রুদওয়ানের চোখ যেন কপালে ওঠে। বড় ভাই, ডাক্তার, শালি সব উপেক্ষা করেই উদ্বিগ্ন কণ্ঠে স্বর উঁচায়। তোমার 3 দিন থেকে খারাপ লাগছে, আমাকে সেটা জানাওনি কেন? সেহের যেন এই ভয়টাই পাচ্ছিল। মিনমিন করে নিজের সাফাই গাইল ও। বিষয়টা এতটা সিরিয়াস হবে বুঝতে পারিনি তো। বাসায় এত বড় প্রোগ্রাম, এর মধ্যে আমার শরীর খারাপ শুনলে তুমি একটুও কিছু করতে দিতে না, তাই বলিনি। রেদওয়ানের মাথায় হাত পড়ল এই উত্তর শুনে। এত বড় মেয়ে এরকম ছেলেমানুষি করেছে ভেবেই রীতিমতো অবাক হচ্ছে ও। ততক্ষণে নাসরিন আবার সেহেরকে প্রশ্ন করলেন, মাথা ঘোরানোর সাথে আর কোনো সিম্পটম ছিল? বমি বা খাবারে অরুচি? বমি হয়নি, তবে পেট গোলাচ্ছিল গতকাল। কপালে যে ভাঁজগুলো পড়েছিল সেগুলো দূর হয়ে গেল নাসরিনের। দুর্জয় আর রেদওয়ানের দিকে তাকিয়ে বললেন, আপনারা একটু বাইরে যান, ওনার কিছু চেকআপ করতে হবে। দুর্জয়, রেদওয়ানকে নিয়ে বের হওয়ার পর সেহেরকে নাসরিন প্রশ্ন করলেন, আপনার গত মাসে পিরিয়ড হয়েছে? সেহের এই প্রশ্নে একটু চিন্তায় বসল। হঠাৎ চোখ বড় বড় করে শুভার দিকে তাকালো একবার। তারপর ডক্টরকে বলল, না, আমার একটু ইরেগুলার পিরিয়ড থাকে, গত মাসে হয়নি। এই যাত্রায় নাসরিন উঠে দাঁড়িয়ে শুভাকে উদ্দেশ্য করে বলে, আপনি ওনাকে একটু শুইয়ে দিন, আমি কিছু চেকআপ করব। শুভা ডক্টরের কথা অনুযায়ী সেহেরকে শুইয়ে দিল। এরপর ডাক্তার কিছু পরীক্ষা করল নিজের মতন। শুভা খেয়াল করল সময়ের সাথে সাথে একটা আলতো হাসি ফুটে উঠল তার মুখে। এক পর্যায়ে হাতের গ্লাভস খুলতে খুলতে তিনি শুভাকে বললেন, বাইরে থেকে ওনাদের ডেকে আনুন। শুভা ডাকতেই হুড়োমুড়িয়ে রুমে ঢুকল রেদওয়ান। দুর্জয় ঢুকল ধীর গতিতে। রেদওয়ান এসেই ডাক্তারের কাছে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, ডক্টর, ওর কি হয়েছে? ঠিক আছে তো? উত্তরে নাসরিন প্রথমে হেসে দিল এক মিষ্টি। একটু আগের দেখা মৃদু হাসিটাই যেন চওড়া হল। আপনার স্ত্রী ভালো নেই? নানা, ঘাবড়াবেন না। এই ভালো না থাকাটা প্রতিটা বিবাহিত নারী তার জীবনে চায়। কি বুঝলেন না, তাই না? রেদওয়ান এখনো বোকার মতন তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ও আসলেই বোঝেনি। নাসরিন হাসিটা মুখে ধরে রেখেই বললেন, আমি 100% শিওর হয়ে তো বলতে পারছি না, তবে আমার অনুমান আপনার স্ত্রী মা হতে চলেছেন। ওনার পুরো চেকআপে আমার কাছে এই রেজাল্টটি এসেছে। ওনার সিম্পটমসগুলোও প্রেগন্যান্সির ইন্ডিকেশন দিচ্ছে। তবে পুরোপুরি শিওর হওয়ার জন্য এখনই একটা হোম প্রেগন্যান্সি কিট নিয়ে আসুন, সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে। এই ডাক্তার এতগুলো কথা বলল, এত কিছু বোঝালো, রেদওয়ানের কানে কোনো কিছু ঢুকল কিনা বোঝা গেল না। ও এখনো বোকার মতন চেয়ে আছে ডাক্তারের দিকে। এদিকে সেহেরও পায়ের ক্ষতের কথা ভুলে হুড়মুড়িয়ে বসে পড়েছে। ডাক্তারের কথা কানে ঢুকে ঘর বেঁধে ঘাপটি মেরে বসে গিয়েছে। এদের মাঝে সচল মস্তিষ্কে আছে এখন দুর্জয় ও শুভা। তবে শুভাকে দেখেও পুরোপুরি সচল বলা যাচ্ছে না, কারণ সে তার 2 অধর চেপে চোখ গোলগোল করে সেহেরের দিকে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে চিৎকার দিতে সে প্রস্তুত। স্ত্রীকে একবার এভাবে দেখে দুর্জয় ভাইয়ের কাঁধে হাত রেখে একটা ঝাঁকুনি দেয়। রেদওয়ানের যেন মস্তিষ্ক চলাচল তখনই শুরু হয়। সে দুর্জয়ের দিকে তাকাতেই ও হেসে বলে, যা, কিটটা কিনে আনো। যাব? দুর্জয় এবার জোরেই হাসে। হ্যাঁ, যা, তাড়াতাড়ি আয়।
রেদোয়ানের পায়ে যেন তখন কেউ রোলার স্কেটস পরিয়ে দিল। এক দৌড়ে বের হয়ে গেল ও রুম থেকে। শুভা ততক্ষণে যেয়ে বসেছে বোনের পাশে। সেহেরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত স্বরে বলে, কনগ্র্যাটস আপু, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি মা হতে চলেছ। সেহের লজ্জায় মাথা নিচু করে। আরে এখনো শিওর না তো? আরে শিওর শিওর। কিট টেস্ট তো একটা ফর্মালিটি মাত্র। আমার মন প্রাণ সব বলছে আমি খালামণি হতে যাচ্ছি। শুভার মন প্রাণের কথন সত্য প্রমাণিত হয় আধা ঘন্টা পরেই। প্রেগনেন্সি কিট পজিটিভ আসে। খবরটা ছড়াতেই বিয়ের এই খুশির মহলে আনন্দের এক নতুন আবরণ যেন পড়ে যায়। সেটা মুড়িয়ে নেয় পুরো চৌধুরী পরিবারকে। চৌধুরী বংশের নতুন প্রজন্মের আগমন বলে কথা। রুবি, দাদি হওয়ার খুশিতে তখনই নিজের গহনার বাক্স থেকে বড় একটা জড়াও হার সেহেরকে পরিয়ে দিলেন। এরকম আরও কত উপহার দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেহেরের খাট ভরে গেল। এদিকে সবার আদর পাওয়া সেহের এখনো নিজের স্বামীর সাথে একান্তে খুশিটা ভাগাভাগি করতে পারেনি। রেদোয়ানও একপাশে দাঁড়িয়ে আছে। সে পুরাই বিভ্রান্ত, খুশিতে এতটাই আত্মহারা যে বুঝতেই পারছে না কি করবে। এবারও সচল মস্তিষ্কের পরিচয় দিল দুর্জয়। ভাইকে একবার দেখে বাকি সবার উদ্দেশ্যে গলা ছাড়ল। আমার মনে হয় সেহেরকে এখন রেস্ট নেওয়া উচিত। ওর কিন্তু পায়ে এখনো ব্যথা আছে। আম্মু, সবাইকে নিয়ে চলো বের হই। সারারাত রেদওয়ানের ওপরও ধকল গিয়েছে, ওর নিজেরও রেস্ট দরকার। চলো চলো। বলতে বলতে সবাইকে নিয়ে বের হলো দুর্জয়। যাওয়ার পথে ভাইয়ের কাঁধ চাপড়ে ইশারায় স্ত্রীর সাথে সময় কাটাতে বলল। বদলে পেল ছোট ভাইয়ের কৃতজ্ঞতা ভরা হাসি। সকালের নাস্তার পর বাসায় থাকলে এক মগ কফি খাওয়ার অভ্যাস দুর্জয়ের। সেই কফি হাতেই শুভা এসেছে ওর রুমে। দুর্জয় তখন ছিল গোসলে। শুভা এসে কফি টেবিলের ওপর ঢেকে রেখে নিজ মনে গুনগুনিয়ে রুমটা গোছানো শুরু করল। ওয়াশরুম থেকে বের হয়ে এমন একটা দৃশ্য চোখ জুড়িয়ে দিল দুর্জয়ের। চুলে ভরা পানি নিয়ে শুভার পেছনে এসে দাঁড়ায় ও। কোনো কথা না বলে শুভার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আচমকা এই টানে শুভা হকচকালো বেশ। কি ব্যাপার? এভাবে টানলা যে? সেই উত্তর না দিয়ে কাঁধে রাখা টাওয়েলটা শুভার হাতে দিয়ে দুর্জয় চুপচাপ বসে গেল খাটের এক কোণায়। গম্ভীর স্বরে বলল, চুল মুছে দে। শুভার চমকে যাওয়া আকাশ ছোঁয়ে। দুর্জয় ওকে নিজের চুল মুছতে বলল। তবে পরক্ষণেই নিজেকে সামলে খুশিতে গদগদ হয়ে শুভা হাতে টাওয়েল চড়ায়। আলতো হাতে টেনে টেনে মুছতে থাকে স্বামীর ভেজা চুল। এই দায়িত্বগুলোই তো পেতে চায় ও। সর্বদা স্বামীকে আগলে রাখতে চায়। হঠাৎ শুভার মনোযোগ ভাঙে দুর্জয়ের কথা। তোর তো দেখি খুব কম সময়ে বড় প্রমোশন হয়ে গেল। শুভা দুর্জয়ের কথার আগা মাথা কিছুই বুঝল না। আমার প্রমোশন? কিরকম? এই যে সেহেরের বাবু হতে যাচ্ছে। বিয়ের 2 দিনও পার হয়নি ঘরের বড় বউ থেকে সোজা বড় চাচি হয়ে গেলি। বাবুর আগমনের কথায় শুভা খুশিতে এতটাই মগ্ন ছিল যে দুর্জয়ের শেষ কথাটা ধরতে সময় লাগল ওর। হমমি কি বললা? বড় চাচি কেন? আমি তো বাবুর খালামনি হব। মোটেও না। আমি বড় চাচু হলে কি তুই খালামনি থাকতে পারবি নাকি? বড় চাচিই হতে হবে। তো একটা কাজ করো না, তুমি খালুজান হয়ে যাও। কথাটা বলতে না বলতেই শুভা নিজেকে পেল দুর্জয়ের কোলের ওপর।
কোমরে সাপের ন্যায় বলিষ্ঠ হাতের বাঁধনে হাঁসফাঁস করে উঠল। কোনো মতে ধাতস্থ হতেই কানের ভাঁজে পড়ল মাদকতার সুর। আমরা কিন্তু খুব জলদি আব্বু আম্মু হয়ে যাব, বুঝলি? ফুটফুটে একটা শুভা আমার কোলে থাকবে আর আমি ওর সাথে খেলব। দিবি আমাকে সেই ছোট্ট অপ্সরী, আমার পিচ্চি নাম্বার 2? শুভা কথার মাঝেই নিজের মুখ লুকায় দুর্জয়ের কাঁধের ভাঁজে। 2 হাত তুলে কাঁধ পেঁচিয়ে আলিঙ্গন দৃঢ় করে। সত্যি বলতে আজ সকালে সেহেরের চোখে মুখে মা হওয়ার খুশি দেখে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল শুভার। মনের কোণে তখনই এক সুপ্ত বাসনা জেগেছিল। কে জানত সেই একই বাসনায় ভাসছে তার প্রণয় পুরুষ নিজেও। দোয়া রইল তাদের এই বাসনা শীঘ্রই পূরণ হোক। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য পুরো চৌধুরী নিবাস সাজিয়ে ফেলা হল। আজ রাদিয়া এবং তুষার দুজনের একসাথেই হলুদ হবে। সবার সুবিধার কথা চিন্তা করেই চৌধুরী নিবাসের বিশাল ছাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেদোয়ানকে আজ পুরো সময় সেহেরের পাশে থাকতে দিয়ে দুর্জয় একাই সব দিক দেখছে। তবে কনের আপন ভাই হয়ে রেদোয়ানও তো আর পুরো সময় বসে থাকতে পারে না। মাঝে মাঝেই এসে যতটুকু পারে করে গিয়েছে। এই যেমন এখন এসে জোর করে দুর্জয়কে পাঠিয়েছে রেডি হতে। ততক্ষণে ও দেখে নিবে সব। দুর্জয় ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে যাওয়ার সময় শুভার রুমের সামনে এসে থমকায়। বন্ধ দরজার ওপাশে বেশ কিছু খিলখিলানো হাসির শব্দ পাওয়া যাচ্ছে। একাধিক মেয়ে যে ভেতরে সেটা বুঝে গেল নিমিষেই। তবে সব স্বর ছাপিয়ে নিজের প্রিয়তমার উচ্ছ্বাসিত কণ্ঠ চিনতে একটুকুও সময় লাগল না। মৃদু হাসির রেখা উঠল তৎক্ষণাৎ দুর্জয়ের ঠোঁটে। শুভাকে দেখার ব্যাকুলতা সেই সময়ের জন্য কোনো মতে সামলে নিজের রুমের দিকে হাঁটা দিল। হলুদের অনুষ্ঠান পূর্ণ হল বেশ জাঁকজমকের সাথে। এতদিন এই বিয়ের আনুষ্ঠানিকতায় শুভা দূর থেকে উপস্থিত থাকলেও এখন দায়িত্বের দিক থেকে তার স্থান হয়েছে একদম প্রথম সারিতে। এখন সে রাদিয়ার বড় ভাবি। দায়িত্বও বড় বড়। তার ওপর আবার সেহের বেচারি পায়ের ক্ষতের জন্য উঠে দৌড়াদৌড়ি করতে পারছে না। শুভা বোনকে কড়া নির্দেশে বসিয়ে দিয়ে দুর্জয়ের পাশে দাঁড়িয়ে মেহমানদের আপ্যায়ন থেকে নিয়ে রাদিয়ার সব দিকে থেকে খেয়াল রাখারও চেষ্টা করল। ওর আন্তরিকতায় মুগ্ধ আত্মীয়কুল। নাহারের কাছে এসে কজন বলেই ফেলল, তোমার ছেলের বউটা বেশ হয়েছে। খুব মিষ্টভাষী আর আন্তরিক। এহেন কথায় নাহারের বুক ভরে ওঠে। মনে মনে কৃতজ্ঞতা জানায় ভাগ্যের যে তার পছন্দ করা মেয়েটাই তার ঘরের বউ হয়েছে। নয়তো বারিশা কি পারত এসব? গুরুজনদের আদর, ভালোবাসা আর দোয়া কুড়াতে? মহম পারত না। ও ওই ধাঁচের মেয়ে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন বড়রা চলে গেলেন নিচে, তখন ছোটদের মধ্যে চলল এক অভিনব খেলা। স্টেজে হলুদের ডালায় অনেকটুকু হলুদ রয়ে গিয়েছিল। রাদিয়ার কাজিন আর বন্ধু মহল সেটার ওপরই ঝাঁপিয়ে পড়ল আর বেচারা তুষার হল ওদের সর্বপ্রথম শিকার। নতুন হবু জামাইকে হলুদের গোসল করিয়েও যখন ক্ষান্ত হয়নি তখন রং খেলার মতন একে অপরকে হলুদে ভাসানো শুরু করল সবাই। এই নিয়ে হৈহুল্লোড় চলল বেশ। শুভা এতক্ষণ ছাদে ছিল না। রেদোয়ানের সাথে সেহেরকে নিচে নামাতে গিয়েছিল। বোনকে সেটেল করে ছাদের সিঁড়ি ধরতে যাবে, তখনই কল আসলো দুর্জয়ের। শুভা কলটা পিক করতেই দুর্জয়ের গমগমে গলা ভেসে আসল, কোথায় তুই? আপুর রুম থেকে বের হলাম মাত্র। ছাদে আসিস না এখন? শুভা অবাক হয়। কেন ছাদে আসব না কেন? সবাই তো ছাদেই আছে। এখনই সবাইকে আমি নামিয়ে দিব। তুই নিজের রুমে যা। আমি আসছি। আর রুমে যেয়ে চুপটি মেরে বসে থাকবি।
সাজ একটুও খুলবি না। কাজের ফাঁকে ভালো করে তোকে দেখতে পাইনি, তখন আরাম করে দেখব। শুভার সারা শরীরে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ চমকালো যেন। মুখ দিয়ে রা বের করার জোগাড় হল না। রক্তিম বর্ণে মুখশ্রী রং করে ফোনটা কান থেকে সরিয়ে বাধ্য মেয়ের মতন নিজের রুমের দিকে হাঁটা দিল। এদিকে দুর্জয় রক্ষীর ন্যায় ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করল কিছুক্ষণ। ওকে হলুদের খেলায় টানার সাহস কারোর নেই, তাই ওকে কেউ সাধলও না। তবে দুর্জয় তীক্ষ্ণ চোখে সবার দিকে পর্যবেক্ষণ করল। শুভাকে আসতে দেয়নি, কারণ এখানে তুষারের অনেক ছেলে বন্ধুরাও এসেছে। ওরাও এখন হলুদ খেলায় লিপ্ত হয়েছে। শুভার গায়ে অপ্রত্যাশিতভাবেও যদি কারো টোকা লাগত, দুর্জয় তাহলে তুলকালাম বাঁধিয়ে দিত, যেটা রাদিয়ার জন্য আবার হতো সমস্যার। এখন ও এখানে দাঁড়িয়ে আছে দিশা আর ওর বাকি মেয়ে কাজিনগুলোর জন্য। যদিও এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তারপরেও নিজের বড় ভাই হওয়ার দায়িত্ব মাথায় রেখেই দুর্জয় রয়ে গেল ছাদে। সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছে, এই মেলা চলতে দিবে আর 5 মিনিট। এমনিতেও রাত হয়েছে বেশ, শীতের রাত বলে কথা। অনেকের তো বাসাতেও যেতে হবে। নিজের কথা অনুযায়ী ঠিক 5 মিনিটের মাথায় দুর্জয় মাইকে ঘোষণা দিল অনুষ্ঠানের সমাপ্তির। ওর গমগমে গম্ভীর আওয়াজে মেয়েরা তো কি, ছেলেরাই আপত্তি করার সাহস পেল না। হনহনিয়ে একে একে সবাই নামতে থাকল। সর্বশেষে দিশা, রাদিয়া আর তুষারকে নিয়ে নেমে গেল। যখন ছাদ ফাঁকা হল তখন দুর্জয় আগালো স্টেজের দিকে। ওখান থেকে একটা জিনিস নিতে হবে ওর। ঘড়িতে রাত 12:05। অসহায়ের ন্যায় শুভা ঘড়ির দিকে তাকায়, আবার আশপাশে চায়। সুরা, ইরা আর জাহান খাটে চিত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ফুস ফুস করে আওয়াজ আসছে তাদের মৃদু নাক ডাকার। হলুদ খেলা করে এসে তারা এতই ক্লান্ত যে ফ্রেশ হয়ে খাট ছুঁতেই তাদের চোখে নিদ্রা ভর করে। সারারাত গল্পের প্ল্যান থাকলেও 1 মিনিটও জেগে থাকার মতন অবস্থা হল না ওদের। কম্বল মুড়ি দিয়ে পুরাই ঘুমের রাজ্যে ঘর বেঁধেছে। আর এদিকে বেচারি শুভা এখনো শাড়ি খুলতে পারেনি। সাজগোজও যা তাই হয়ে আছে। শুধু কানের ঝুমকাটা ব্যথা দিচ্ছিল বলে সেটা খুলে রেখেছে। দুর্জয়ের অপেক্ষায় ওর নিজেহাল অবস্থা। আচ্ছা, লোকটা কই? শুভা নিজের ননদদের দিকে আর চোখে তাকায়। সবগুলো ঘুমে কাদা। এখন শুভা চিন্তায় পড়ে, দুর্জয় যদি এই সবের মাঝে রুমে আসে, এদের একজনেরও যদি ঘুম ভেঙে যায় তাহলে সর্বনাশ। না না, এই রিস্ক নেওয়াই যাবে না। দুর্জয়কে না করতে হবে। এমনিতেও ওকে আর এরকম ভাবে দেখার কি আছে? ও তো দুর্জয়ের কাছেই থাকে। পরে না হলে আরেকদিন এভাবে সেজে দেখিয়ে দিবে। শুভা এই 7-5 চিন্তা করে যেই না উঠতে যাবে তখনই কর্কশ আওয়াজে ফোনটা বেজে উঠল। শুভা ছো মেরে ফোনটা নিয়ে সাথে সাথে ধরল। মুখের সামনে হাত নিয়ে তড়িঘড়ি করে শুধাল, হ্যালো, তোর রুমে কে কে শুয়েছে? ইরা আপু, সুরা আপু আর জাহান আপু। কি করছে ওরা? সব ঘুম। এক মুহূর্ত ওপাশ থেকে কোনো কথা আসল না। যেন দুর্জয় কিছু ভাবছে। এরপরে গমগমে স্বরটা শুভা আবার শুনতে পেল, তুই আমার রুমে আয় একটু। শুভা ভরকায়, পাগল নাকি এই লোক? এখন ওর রুমে গেলে শুভা শেষ হয়ে যাবে। মানুষটাই শেষ করবে। সেটা কি লোকটা জানে না? শুভা আমতা আমতা করে, দেখো আজ বোবাদ দাও। বাইরে এখনো নিশ্চয়ই অনেকেই জেগে আছে। আমি বের হলে হাতের চুরিটুরির আওয়াজ হবে। বড়রা কেউ দেখে ফেললে বা শব্দ শুনে ফেললে। তোর রুমের দরজা খোল। শুভা আবারও চমকায়। দরজার দিকে তাকিয়ে বলে,
তুমি কি দরজায় নাকি? খোল। শুভা ভালো করে বিছানায় শোয়া তিনটি মানবীদেরকে ভালো মতন পর্যবেক্ষণ করে পা টিপে টিপে দরজা খুলল। খুলতেই দুর্জয়ের লম্বা পেটানো দেহ দেখতে পেল ওর সম্মুখে। শুভা মুখ উঁচিয়ে কিছু বলতে যাবে তার আগেই দুলে উঠল ওর পুরো দুনিয়া। পরমুহূর্তেই নিজেকে পেল স্বামীর কোলে। আকস্মিক এই পদক্ষেপে শুভা হয়ে যায় নির্বাক। ততক্ষণে দুর্জয় ওকে নিয়ে রুমের বাইরের করিডোরে চলে এসেছে। ওর বাঁকা হাসি যুক্ত ফিসফিসানো বাক্য কানে বাজে শুভার। রুমের দরজাটা আস্তে করে লাগিয়ে দে। শুভা প্রথমে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বুঝতেই পারে না কি করবে। দ্বিতীয়বার স্বামীর তাড়া খেয়ে ওর বুকের থেকে বাম হাত নামিয়ে দরজার হ্যান্ডেলটা আস্তে করে টেনে দেয়। সেটা শেষ হতেই দুর্জয় ওকে নিয়ে হাঁটা ধরে। শুভা চট করে আবার বুকে হাত দিয়ে তাল সামলায়, এতে চুরির আওয়াজ হয়। চোখ রাঙায় দুর্জয়, শুভা জিভ কাটে। এরপর নিঃশব্দে দুর্জয় হেঁটে নিজের রুমের দিকে এগোয়। এক পর্যায়ে রুমে ঢুকে পড়ে। শুভাকে দোরগোড়াতে নামিয়ে দিয়েই দ্রুত বন্ধ করে দরজা। সেই শব্দের তালে শুভারও বুক ধক করে ওঠে। আচমকাই রুমে সম্পূর্ণ নিস্তব্ধতা ছেয়ে যায়। দুর্জয় এরপর ফিরে হাত ধরে শুভার। ওর চোখের নেশায় শুভার রক্ত ছলকে ওঠার জোগাড়। দুর্জয়ের হাতের টানে আগায় সামনে। ঠিক রুমের মাঝখানে এনে ওকে দাঁড় করানো হয়। কুণ্ঠিত দেহে মূর্তির মতন দাঁড়ায় শুভা। চোখের পলক চঞ্চল চিত্তে নিচে তাকালেও ওর ওপর পড়া গভীর দৃষ্টি ঠিকই অনুভব করে। ঠিক পরমুহূর্তেই ওর শাড়ি ভেদ করে নগ্ন কোমরে অমসৃণ হাতের স্পর্শ পেয়ে শিউরে ওঠে শুভার সত্তা। সাপের ন্যায় পেঁচিয়ে নিজের বুকে ফেলে ওকে দুর্জয়। কম্পনরত শুভার তখন ফ্যান এসি বন্ধ থাকা রুমেও গায়ে কাটা দেয়। কানের দুল কই? পড়িস নি কিছু? নিজের ধ্যান থেকে বের হয়ে শুভা উপরে তাকায়। পড়েছিলাম, ব্যথা করছিল, কানটাই খুলে রেখেছিলাম। সুন্দর লাগছে। দুইটা শব্দ, তবে তীরের মতন কাজ করে শুভার জন্য। একদম বুকে এসে বিঁধে। ঠোঁটে লাজুক হাসি আপনাতেই ভর করে। মাথা নিচু করে হাসিটা চওড়া করতেই গালে বসে গভীর একটা চুমু। শুভা হাঁসফাঁস করে ওঠে। নিজেকে ছাড়ানোর তীব্র চেষ্টায় লিপ্ত হয়, তবে নড়তে পারে না চুল পরিমাণও। অবশেষ হার মেনে এ যাত্রায় শান্ত হয় ও। চুপ করে দাঁড়ায়। এবার হাসির পালা দুর্জয়ের। ওকে হাসতে দেখে শুভা প্রশ্ন ছোড়ে, আচ্ছা ওপরে তখন কেন আমাকে যেতে দিল না? ইরা আপুরা বলছিল খুব মজা করে হলুদ খেলেছে তারা। আমিও খেলতে চাচ্ছিলাম, হলো না। কণ্ঠে বিষাদ ও আক্ষেপ নিয়ে করা এই নালিশটা শুনতে দুর্জয়ের ভারী লাগল। তার থেকেও বেশি কিউট লাগল নিজের পিচ্চির এই অভিমানী আদল দেখে। ওখানে আশপাশে অনেক ছেলেরা ছিল। তোকে যদি কেউ হলুদ লাগিয়ে দিত? লাগাতে পারত না, আমি খেয়াল রাখতাম। হলুদ খেলার এত শখ বুঝি? শুভা এইবারে মাথা নোয়ায়। নিজের ঠোঁট কামড়ে ধরে দুর্জয়। হাসে নিঃশব্দে। তারপর ঝুঁকায় মাথা। নিয়ে আসে স্ত্রীর কর্ণপুঞ্জের খুব কাছে। শুভার ঘাড়ে শ্বাস লুটিয়ে বাক্য শুধায়, হলুদ খেলা খেলতে চাস নিজের বরের সাথে? শুভা স্পষ্টত কেঁপে ওঠে। দুর্জয়ের প্রশ্নের উত্তর নেই ওর কাছে। অবশ্য দুর্জয় ওর উত্তরের অপেক্ষাতেও নেই। কোমরের আলিঙ্গন শিথিল করে ও। 1 মিনিট, এদিকে আয় বলেই দুর্জয় টেনে নিয়ে যেয়ে শুভাকে খাটে বসায়। শুভার নজর দুর্জয়কে অনুসরণ করে যাচ্ছে। খাটের পাশের টেবিলের ছোট্ট বাটিটা এবার দেখল শুভা। সেটা হাতে ঠিক ওর মুখোমুখি দুর্জয় বসল। শুভা দেখতে পেল বাটিটা অর্ধেক ভরে আছে বাটা হলুদ দিয়ে।
জলজল করে উঠল ওর নয়ন জোড়া। তুমি এটা কই পেলে? নিয়ে এসেছি। কিন্তু এখন এটা দিয়ে কি করব? কি করব মানে? খেলব। শুভার পিঠ টান টান হয়ে আসে। অবাকে চরম সীমায় পৌঁছে বলে, খেলব? এখন? কিন্তু কেউ তো নেই। কথাটা শেষ করার আগেই শুভা নিজের গালে ঠান্ডা পরশ পায়। 3 আঙ্গুলের সাহায্যে দুর্জয় ওর গালে হলুদ মাখিয়ে আফিম মেশানো স্বরে বলে ওঠে, আমার থাকতে আর কার লাগবে তোর? মুখে লুটিয়ে পড়া পুরুষালী শ্বাসটা নিয়েই শুভা 2 আঁখি জোড়া লাগায়। পরপর কপলের অপর পাশেও ঠিক একই শীতল পরশের অস্তিত্ব পায়। বন্ধ চোখই আরও খিচে ফেলে শুভা। চোখ খোল। শুভা মানে না। খোলে না চোখ। দুর্জয় এই যাত্রায় হয় অধৈর্য, আবার তারা দেয়। চোখ খোলো অপসরী। ধক করে শুভা চোখ খোলে। দুর্জয় আজ জীবনে প্রথম ওকে তুমি সম্বোধন করল। ও বলতে নিল, তুমি আমাকে। কিন্তু সেটার অবকাশ হল না আর। তার আগেই ওর অষ্টদয় চলে গেল একজোড়া পুরু অধরের ভাঁজে। কোনো ভনিতা ছাড়াই সেই স্পর্শ হল গভীর, যেন শুষে নিবে কোমল ঠোঁটের সব সুধা। এর মাঝেই ভারী শ্বাসে নেয় শুভা। হাঁসফাঁস করে, তবে নির্দয়ী পাহাড়ের ন্যায় মানবটির দয়া হয় না। সেভাবেই ফেলে দেয় শুভাকে খাটে, ওষ্টের ভাঁজেই। শুভার মসৃণ হাতের প্রতিটা আঙ্গুলের ভাঁজে হলুদ মাখানো হাত গলায় দুর্জয়। সেই হাত নিয়ে আসে তারপর নিজের গালে। স্ত্রীর হাতের হলুদ নিজ কপলে ছোঁয়ায়। তার সাথে শুভার ঠোঁটের ভাঁজ থেকে নিজের ওষ্ঠ কিঞ্চিত ফাঁক করে নেশাত্মক কণ্ঠে বলে, এটা হলো আসল হলুদ খেলা। এই স্বাদ ছাদে সকলের মাঝে পাওয়া যেত? চলবে।